ওয়েলকাম ব্যাক। আমরা প্ল্যানিং এর প্রসেসগুলো ডিসকাস করছি। আমরা লাস্ট ভিডিওগুলোতে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে ডিসকাস করেছি। এখন আমরা রিসোর্স ম্যানেজমেন্টের যে প্রসেসগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। রিসোর্স ম্যানেজমেন্টে মানে প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্টের কি কি প্রসেস আছে, প্রজেক্ট প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্সেস, দেন অন্যান্য যে প্রসেসগুলো আছে যেমন অ্যাকোয়ার রিসোর্স, ডেভেলপ টিম, ম্যানেজ টিম এবং কন্ট্রোল রিসোর্স, এগুলো হচ্ছে সব এক্সিকিউটিং এ, মানে ইনফ্যাক্ট এক্সিকিউটিং এ আছে তিনটা এবং কন্ট্রোল রিসোর্স যেটা সেটা মনিটরিং এন্ড কন্ট্রোলিং এ। সো প্ল্যানিং এ আমরা পাচ্ছি দুইটা প্রসেস, রাইট? তো রিসোর্স বলতে আমরা আসলে কি বুঝতে পারছি, আপনার প্রজেক্টের মধ্যে আপনি ধরেন একটা অ্যাক্টিভিটি পারফর্ম করবেন, আপনি বলছেন আচ্ছা এই কাজটা করতে আমার এইরকম একজন লোক লাগবে এবং আমার হয়তো একটা মেশিন লাগবে, কিছু ম্যাটেরিয়াল লাগবে। সো আপনার এই যে রিসোর্স গুলো সেগুলো আপনি প্ল্যান করছেন। আমরা সাধারণত ওই রিসোর্স গুলো কিভাবে আসবে, অ্যাকোয়ার করবো কিভাবে, কিভাবে আমরা ম্যানেজ করবো, কিভাবে তাদের ইউটিলাইজ করবো। আমি কিন্তু শুধুমাত্র হিউম্যান রিসোর্সের কথা বলছি না, যেটাকে আপনি পিএমও কে দেখবেন যে টিম রিসোর্স হিসেবেই লেখা হয়েছে। আর আপনি যে ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট এগুলোকে আপনি পাবেন ফিজিক্যাল রিসোর্স এই হিসেবে, রাইট? ওকে, প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। আমরা যখন আপনার রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান করবো, তার মানে কিভাবে অ্যাকোয়ার হবে, কিভাবে ম্যানেজ হবে, এটা দুই ক্ষেত্রে হিউম্যান রিসোর্স প্লাস ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট এগুলো সেটা প্ল্যান করছি। পারপাসটা বললাম, ইনপুটগুলো বলি এই প্রসেসের। প্রজেক্ট চার্টার, বিকজ প্রজেক্ট চার্টার থেকেই আপনি আইডিয়া পাবেন যে আপনার কি ধরনের রিসোর্স, হিউম্যান রিসোর্স হতে পারে। সফটওয়্যারের প্রজেক্টে এক ধরনের রিসোর্স আপনি পাবেন, কনস্ট্রাকশন প্রজেক্টে হয়তো আরেক ধরনের পান, তাই না? অথবা অন্য ধরনের প্রজেক্টে আমরা অন্য রকমের, রিসার্চের প্রজেক্টের রিসোর্স কিন্তু আবার আলাদা। সো চার্টার থেকে আমরা প্রজেক্টের নেচার বুঝতে পারি এবং সেখান থেকেও আমরা আইডিয়া পাই। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান কিছু আমাদের ইনপুট, যেমন কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান অথবা স্কোপের বেসলাইন, এগুলো দেখলেই আপনি বুঝতে পারছেন যে আপনার রিসোর্স কিরকম লাগবে। প্রজেক্টের কিছু ডকুমেন্ট আছে, আমি থার্ড ইনপুট বলছি, যেমন প্রজেক্টের শিডিউল, রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, এগুলো দেখলেও কিন্তু এগুলো আমাদের ইনপুট হিসেবে কাজ করে, কারণ এগুলো থেকে আমরা আইডিয়া পাই যে কিরকম রিসোর্স আমার প্ল্যান করতে হবে। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আপনার অর্গানাইজেশনের কালচার কি, কি ধরনের লোকজন আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন কেমন, আপনার হয়তো এমন হতে পারে আপনার হেড অফিস এক জায়গায়, কয়েকটা ব্রাঞ্চ অফিস আছে, তখন দেখা যাবে রিসোর্স আপনি অন্যভাবে প্ল্যান করবেন। হয়তো সাইট অফিস আছে দুই জায়গায়, ওইখানে আপনি যেভাবে প্ল্যান করবেন, আপনি হয়তো যেখানে একটাই অফিস সেখানে কিন্তু একইভাবে প্ল্যান করবেন না। এর সাথে সাথে আমাদের লাগবে অর্গানাইজেশনাল প্রসেস আছে। আপনার অর্গানাইজেশনে যদি কোনো পলিসি প্রসিডিওর থেকে থাকে, হয়তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পলিসি আছে, ইকুইপমেন্ট কিভাবে নিতে হবে সেটার পলিসি আছে, প্রসিডিওর আছে, সেফটির প্রসিডিওর আছে, হয়তো যে হচ্ছে ইকুইপমেন্ট ইউজ করার সময় এই প্রসিডিওর মেনটেন করতে হবে। তো সেগুলো ডেফিনেটলি আপনার ইনপুট হিসেবে কাজ করবে। সো ইনপুটগুলো ডিসকাস করলাম। আমরা নেক্সটে চলে যাব টুলস টেকনিকে, সাথেই থাকুন। রিসোর্স প্ল্যান ডেভেলপ করার জন্য আমাদের চারটা টুলস টেকনিক আছে: এক্সপার্ট জাজমেন্ট, ডাটা রিপ্রেজেন্টেশন, অর্গানাইজেশনাল থিওরি এবং মিটিং। আপনি রিসোর্স প্ল্যান করছেন, আপনি আগে যদি কোনো প্রজেক্ট করে থাকেন, আপনি এমন কারোর সাথে কথা বলেন যে হচ্ছে আপনি কারো এক্সপার্টিস নিচ্ছেন, মানে এক্সপার্ট জাজমেন্ট নিচ্ছেন, যে হয়তো আগে টিম ম্যানেজ করা, টিম ডেভেলপ করা, কিভাবে করতে হবে এই জিনিসগুলো জানে। তো তার কাছ থেকে যদি আপনি আইডিয়া নেন বা আপনার আগে প্রজেক্ট করার এক্সপেরিয়েন্স যদি থেকে থাকে, তাহলে আপনি প্ল্যান করতে পারবেন। এক্সপার্ট জাজমেন্ট আপনি ইউজ করছেন, এক নাম্বার টুলস। দুই নাম্বার ডাটা রিপ্রেজেন্টেশন। আপনারা কিন্তু মাথায় রাখবেন যে ডাটা গ্যাদারিং এক ধরনের টুলস, যেখানে হচ্ছে ব্রেইনস্টর্মিং, ডাটা কিভাবে গ্যাদার করি এগুলো আসে। ডাটা রিপ্রেজেন্টেশনে আপনারা বেশিরভাগ সময় দেখবেন গ্রাফিক্যাল ঘটনা চলে আসে। গ্রাফিক্যাল কিরকম? ডাটা রিপ্রেজেন্টেশনে আমাদের আছে এইচআর বা এইচআর প্ল্যানিং এ বিশেষ করে আমরা অর্গানোগ্রাম ইউজ করি, রাইট? সো এই যে অর্গানাইজেশন হায়ারার্কিক্যাল চার্ট একটা, সেটা আসতে পারে। রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স, আমরা কি করি মাঝে মাঝে এই দিক থেকে আমাদের মানে ভার্টিক্যালি হয়তো আমাদের সব কাজ কি কি আছে সেটা লিখছি, হরিজন্টালি হয়তো আমরা কে কে টিম মেম্বার আছে তাদের নাম লিখছি, তো কে কোন কাজটা করবে সেটা আমরা টিক টিক দিয়ে যাচ্ছি। সো এটা রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স। এটারই আরেকটা এলাবোরেটেড ফর্ম হচ্ছে রেসি। রেসি হচ্ছে রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, কনসাল্ট এবং ইনফর্ম। তো আপনি নাম কাজ রাখছেন ভার্টিক্যালি, ভার্টিক্যাল হরিজন্টাল যেটা অল্টারনেটও হতে পারে, এটা কোনো সমস্যা না। হয়তো প্রজেক্ট টিম মেম্বারের নাম রাখছেন আপনি উপরে। সো আপনি কি করছেন, এই কাজটা কে রেসপন্সিবল, কে অ্যাকাউন্টেবল। রেসপন্সিবল এবং অ্যাকাউন্টেবলের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে কাজটা করে সে রেসপন্সিবল, আর ওই কাজ যদি ভালো হয় বা খারাপ হয়, কোনো একজন হয়তো তার বস অথবা অন্য কেউ অ্যাকাউন্টেবল থাকে ভালো খারাপের জন্য। সে হচ্ছে ভালো হলেও তার ক্রেডিট হচ্ছে, খারাপ হলেও, যেটা মিন করে আমি হয়তো একজনকে কাজ করতে দিলাম, সে রেসপন্সিবল, বাট আমার মেক শিওর করতে হচ্ছে যে কাজ যাতে ও ভালো করে করে, আমার ওকে প্রপার ট্রেনিং দিতে হচ্ছে। সো ও যদি ভুল করে তাহলে মানুষ বুঝবে যে আমি তাকে হয়তো ভালোভাবে শেখাতে পারিনি। সো অ্যাকাউন্টেবিলিটিটা আমার, যে কাজটা করছে সে হচ্ছে রেসপন্সিবল। সো কে রেসপন্সিবল, কে অ্যাকাউন্টেবল সেটা আপনি লিখছেন। কাকে কনসাল্ট করতে হবে, হয়তো কোনো একজনকে কনসাল্ট করতে হচ্ছে, কাকে ইনফর্ম করতে হচ্ছে, সেটা একটা ম্যাট্রিক্স বেস লেভেলে যখন লিখছেন তখন আমরা সেটাকে বলছি রেসি। আবার আমরা টেক্সট ওরিয়েন্টেড ফরম্যাটও ইউজ করে থাকি, যেমন জব ডেসক্রিপশন, যেখানে লেখা থাকে তার রোল কি, অথরিটি কি, এইসব। অর্গানাইজেশনাল থিওরি, আমরা যখন বিশেষ করে এইচআর এর প্ল্যান করি তখন কিন্তু আমরা জানি মাসলো থিওরি আছে, হেসবার্গ থিওরি আছে, এক্সপেক্টেন্সি থিওরি আছে, এরকম কিছু কিছু থিওরি আছে যেখান থেকে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি যে মানুষ অ্যাকচুয়ালি কিভাবে কোন সিচুয়েশনে কিভাবে রিঅ্যাক্ট করে। সো আপনি আসলে এইচআর যখন প্ল্যান করছেন তখন ট্রায়াল এন্ড এরর বেসিসে আপনার যেতে হচ্ছে না, আপনি জানেন ও আচ্ছা
এ হচ্ছে মাসলোর হয়তো একদম নিচের লেভেলে আছে, তাকে তো আমার যেই রকম রিওয়ার্ড দিতে হবে বা যেরকম টাকা দিলে হয়তো বেশি খুশি হবে, বাট উপরের লেভেলে আছে তাকে আমার কিন্তু রেকগনাইজ করতে হবে। সো কে কোথায় আছে, কাকে কিভাবে রিওয়ার্ড দিলে ভালো হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের কিছু থিওরি যদি আমাদের জানা থাকে সেটা বেটার হয়। মিটিং করে তো আমরা প্ল্যান করি, সো মিটিং একটা টুলস। সো আমরা এই পর্যায়ে জানলাম যে আমাদের টুলস টেকনিক কি থাকতে পারে। সো টুলসগুলো আমরা কি বলেছি? এক্সপার্ট জাজমেন্ট, ডেটা রিপ্রেজেন্টেশন, অর্গানাইজেশনাল থিওরি এবং মিটিং। সো আলাপ করবো আউটপুট নিয়ে, সাথে থাকুন। ডেভেলপ রিসোর্স প্ল্যানের আমরা ইনপুট ডিসকাস করেছি, টুলস টেকনিকগুলো ডিসকাস করলাম। এখন আমরা বলবো আউটপুট। একটাই আউটপুট আছে, মেইন রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান। সো রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান আপনাকে আসলে কি বলছেন? রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে থাকবে আইডেন্টিফিকেশন অফ রিসোর্স। এই একটা কাজ করার জন্য সো আপনার প্রজেক্টে অনেক অ্যাক্টিভিটি থাকবে, ওই অ্যাক্টিভিটিগুলোর জন্য আপনার কি ধরনের রিসোর্স লাগবে, কোন গ্রেডের ইকুইপমেন্ট হলে, কোন গ্রেডের মানুষ হলে, কেমন স্কিলের, সেগুলো তো আপনি আইডেন্টিফাই করছেন। দেন হচ্ছে আপনি কিভাবে সেই রিসোর্সগুলোকে অ্যাকোয়ার করবেন। অ্যাকোয়ার আপনার ইকুইপমেন্ট হলে আপনি একভাবে অ্যাকোয়ার করতে হচ্ছে। যদি হিউম্যান রিসোর্স হয়, কেউ কেউ হয়তো আপনার অর্গানাইজেশনেই আছে, আপনার জাস্ট তার বসের সাথে কথা বললেই হয়ে যাচ্ছে যে আমার কিন্তু এই রকমের লোক আপনার টিম থেকে লাগবে। আবার মাঝে মাঝে দেখা যায় আমাদের যদি এরকম লোকজন অর্গানাইজেশনে না থেকে থাকে, আমাদের রিক্রুটমেন্টও করা লাগতে পারে। তো আপনি কিভাবে অ্যাকোয়ার করবেন সেটা প্ল্যান করছেন। টিম ডেভেলপ করার জন্য আপনি বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করতে চাইতে পারেন। হয়তো রিওয়ার্ড রিকগনিশনের কোনো পলিসি আপনি রাখবেন। ওকে, আমাদের প্রজেক্টে যদি দেখা যায় কেউ খুব ভালো পারফর্ম করে, তখন তাকে এরকম রিওয়ার্ড দেওয়া হবে বা রিকগনিশন দেওয়া হবে, এগুলো আসতে পারে। দেন আপনার ট্রেনিং নিড আছে কিনা, এটাও আপনার অ্যাসেস করে দেখতে হবে যে ট্রেনিং এর কোনো ব্যবস্থা আপনি আপনার প্রজেক্টে রাখবেন কিনা। টিম মেম্বার বা আপনার যে ইকুইপমেন্ট, সেটাকে কন্ট্রোলের ব্যবস্থা থাকতে হবে। সো আপনি কিভাবে ডেভেলপ করছেন, কিভাবে ম্যানেজ করছেন, কন্ট্রোল কিভাবে করবেন, সেই টোটাল প্ল্যানিংটা যে আউটপুট সেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো এখানে আপনার প্রসেসের আউটপুট রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান। নেক্সট যে ভিডিও, সেখানে আমরা ডিসকাস করব এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্সেস নিয়ে। তো সাথেই থাকুন। এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্সেস আমাদের এখনকার প্রসেস, যেটা নিয়ে আমরা ডিসকাস করব। সো আপনি যখন অ্যাক্টিভিটি একটা ডিফাইন করেছেন, অ্যাক্টিভিটি ডিফাইন করেছেন কোন প্রসেসে, কোন নলেজ এরিয়াতে? আমরা শিডিউল ম্যানেজমেন্টে ইনফ্যাক্ট ডিফাইন অ্যাক্টিভিটিস যে প্রসেস আছে সেখানে কিন্তু ডিফাইন করেছি, ওকে এই যে ওয়ার্ক প্যাকেজ, সেটার জন্য আমার এই অ্যাক্টিভিটি আছে, সেটাকে আমরা সিকোয়েন্সিং করেছি, মনে আছে শিডিউল ম্যানেজমেন্টে? সাধারণত আমরা ডিউরেশন এস্টিমেট করার আগে কিন্তু ডিফাইন করি যে এই যে কাজটা আমি ডিফাইন করলাম, আচ্ছা ঠিক আছে, প্রকিউরমেন্ট পিও ইস্যু করতে হবে, দেন ইনস্টলেশন ইকুইপমেন্ট আসবে, দেন ইনস্টলেশন হবে। ধরেন ইনস্টলেশনের জন্য আমার একজন ইঞ্জিনিয়ার লাগবে, ওই মেশিনটা আমার হাতে থাকতে হবে। এই যে সিকোয়েন্সিংটা আগে করেছেন, কে তখন এই কাজটা করবে সেটা কিন্তু আগে আমরা করি, এস্টিমেট করি। তারপরে আমি বলতে পারবো আচ্ছা ঠিক আছে, এই লোক যদি এই কাজটা করে বা এই স্কিল লেভেলের একজন মানুষ যদি এই কাজটা করে তাহলে 2 ঘন্টা লাগবে, আর অন্য কেউ যদি করে জুনিয়র লেভেলে তাহলে হয়তো 5 দিন লাগবে। সো ডিউরেশন কিন্তু আপনি এস্টিমেট করতে পারেন রিসোর্স এস্টিমেট করার পরে, এটা মাথায় রাখবেন। ওকে, সো এই প্রসেসের পারপাসটা আমরা বুঝলাম। প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য রিসোর্স, সেটা হিউম্যান রিসোর্স হতে পারে, মেশিন হতে পারে, ম্যাটেরিয়াল হতে পারে, সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। সো ইনপুটে চলে আসি। ইনপুটে আমাদের আছে প্রজেক্ট প্ল্যান, আমাদের রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, স্কোপ বেসলাইন। এগুলো দেখলে কিন্তু আমরা বুঝি যে আমাদের কি রকম প্ল্যান হবে, আমরা অ্যাক্টিভিটিটা কি রকম, মানে এই অ্যাক্টিভিটির জন্য আমাদের রিসোর্স কি রকম লাগবে। প্রজেক্টের কিছু ডকুমেন্ট আছে যেমন অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট, অ্যাক্টিভিটি লিস্ট, সেটা তো আমাদের ইনপুট হিসেবে আমাদের হাতে রাখতেই হবে। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন রিসোর্সের এভেলেবল আছে কিনা, আপনার কোন ধরনের রিসোর্স আপনার অর্গানাইজেশনে এভেলেবল আছে, যারা আছে তাদের স্কিল কিরকম, যেমন অর্গানাইজেশনের কালচার কিরকম, এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আপনি কি রকম রিসোর্স অ্যাসাইন করতে পারবেন সেটা ডিপেন্ড করবে এই ফ্যাক্টরগুলোর উপর। সো এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অবশ্যই ইনপুট হিসেবে আছে। আর যদি আপনার অর্গানাইজেশনের রিসোর্স কিভাবে অ্যাসাইন করতে হয় সেটার কোনো পলিসি থাকে, স্টাফিং এর পলিসি থাকে, পলিসি প্রসিডিওর থাকে, কিভাবে আপনার ইকুইপমেন্ট নিতে হবে, কিভাবে আপনি ইউটিলাইজ করবেন, তাহলে সেগুলো তো আপনার জন্য ইনপুট হচ্ছেই। তো টুলস টেকনিক নিয়ে আমরা নেক্সট প্রসেসে ডিসকাস করব। এই পর্যন্তই। আমরা ইনপুট ডিসকাস করেছি, এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্সেস এর প্রসেসের। তো আমরা এখন টুলস টেকনিক ডিসকাস করব। টুলস টেকনিক আমাদের আছে এক্সপার্ট জাজমেন্ট, বটম আপ এস্টিমেটিং, অ্যানালগাস এস্টিমেটিং, প্যারামেট্রিক এস্টিমেটিং, ডেটা অ্যানালাইসিস, পিএমআইএস এবং মিটিং। অনেকটা চেনা চেনা লাগছে তাই না? প্যারামেট্রিক, অ্যানালগাস, বটম আপ, এই সবগুলো টুলস টেকনিক কিন্তু আপনি পেয়েছেন আগে। কোন প্রসেসে পেয়েছেন? এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশনে, রাইট? এস্টিমেট কস্ট, এই প্রসেসগুলোতে পেয়েছেন। মনে রাখবেন যে আমার আগে খুব কনফিউজিং লাগতো যখন আমি প্রিপারেশন নিচ্ছি, কখন প্যারামেট্রিক ইউজ হয়, কখন অ্যানালগাস ইউজ হয়। তখন আমি মনে রেখেছিলাম যে আচ্ছা, যখন আউটপুট গুলো নিউমেরিক্যাল, ধরেন ডিউরেশন যে প্রসেসটার আউটপুট তো সাধারণত আছে কত ঘন্টা লাগবে, এটা মানে নিউমেরিক্যাল নাম্বারে পাচ্ছেন আপনি আউটপুট।
আবার কস্ট যখন আপনি এস্টিমেট করছেন, প্যারামেট্রিক, অ্যানালগাস, এগুলো কিন্তু নাম্বারে পাচ্ছেন, রাইট? সো এই জন্য এটা এই টুলস গুলো। আবার এখন কিন্তু রিসোর্স যখন আপনি এস্টিমেট করেন তখন কয়টা রিসোর্স লাগবে, কোন স্কিলের লাগবে, এগুলো অনেকটা নাম্বারে বলা যায়। সো এই জন্য এটাও কিন্তু আপনার এই টুলস গুলো মোটামুটি এই তিনটা প্রসেস আপনি কমন পাবেন। বলে যাই একের পর এক। এক্সপার্ট জাজমেন্ট আপনার একটা অ্যাক্টিভিটি পারফর্ম করার জন্য, যে একটু আগে বলছিলাম ইনস্টলেশন, এই ইনস্টলেশনের জন্য কি ধরনের লোক লাগবে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন যদি আপনার আগের এই ধরনের প্রজেক্ট করার এক্সপেরিয়েন্স থাকে, রাইট? সেই জন্য এক্সপার্ট জাজমেন্ট এক নম্বরে। বটম আপ এস্টিমেটিং, আমরা শুধু কিন্তু হিউম্যান রিসোর্সের কথা বলছি না, ইকুইপমেন্ট বা ম্যাটেরিয়ালের কথা বলছি। ধরেন আমার এই রুমে 100 স্কয়ার ফিট গ্লাস লাগবে, আরেকটা রুমের জন্য আমার 500 স্কয়ার ফিট গ্লাস লাগবে। সো আপনি নিচে থেকে যাচ্ছেন প্রত্যেক অ্যাক্টিভিটিতে আমাদের কি রিসোর্স লাগছে সেই অনুযায়ী আপনি ওয়ার্ক প্যাকেজে কিরকম রিসোর্স লাগছে সেটা যোগ করলেন, আপনার এই ওয়ার্ক প্যাকেজের সাথে আরো যে ওয়ার্ক প্যাকেজ আছে সেখানে আপনার কি রিসোর্স লাগছে সেটাকে যোগ করলেন। তো টোটাল প্রজেক্টে আপনার হয়তো 5000 স্কয়ার ফিট গ্লাস লাগবে, সেটা আপনি বের করলেন কিভাবে? ওয়ার্ক প্যাকেজ যে কতটুকু লাগছে সেগুলোকে যোগ করে কন্ট্রোল অ্যাকাউন্ট লেভেলে, তারপরে প্রজেক্ট লেভেলে যে নিয়ে আসলেন যোগ করে করে। অথবা আপনি বলেন আচ্ছা ঠিক আছে, সফটওয়্যার এই মডিউলের জন্য আমার সিস্টেম ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপারের এত ঘন্টার কাজ আছে, ওইখানে সফটওয়্যার ডেভেলপারের এতটুকু কাজ আছে, এই যোগ করে কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার সফটওয়্যার ডেভেলপারের কতক্ষণের কাজ আছে, রাইট? বা সফটওয়্যার ডেভেলপার ইনফ্যাক্ট আপনি রিসোর্সের হিস্টোগ্রামও বের হয়ে আসবে। অ্যানালগাস এস্টিমেটিং আমরা আগে বলেছিলাম। অ্যানালগাস এস্টিমেটিং হচ্ছে আপনি যখন গ্রসে এস্টিমেট করেন। তো আমি এখন কুইকলি বলে যাচ্ছি বিকজ এগুলো আপনারা আগেও শুনেছেন। আপনি যখন গ্রসে এস্টিমেট করছেন, আপনি বলছেন আচ্ছা ঠিক আছে এইটুকু একটা কনস্ট্রাকশনের জন্য এতটুকু রিসোর্স লাগবে বা গ্লাস লাগবে, এটা যখন আপনি অ্যানালগাসে বলছেন, টপ ডাউনে বলছেন অথবা গ্রসে বলছেন, সেটাকে আমরা বলছি অ্যানালগাস। প্যারামেট্রিক মনে করেন তো, প্যারামেট্রিক কি ছিল? ডিউরেশনে কিন্তু পেয়েছেন আপনারা, এই যে পার স্কয়ার ফিট করতে যদি 2 ঘন্টা লাগে তাহলে এত স্কয়ার ফিট করতে কত ঘন্টা লাগবে। আমরা সাধারণত ওই যে এস্টিমেশনটা করি, আচ্ছা 1 স্কয়ার ফিট করতে যদি আমার 2 ঘন্টা লাগে, এত 1000 স্কয়ার ফিট করতে কতক্ষণ লাগবে, সেই অনুযায়ী কিন্তু আমরা পরে রিসোর্সও এস্টিমেট করতে পারি যে আমার এত ঘন্টার কাজ আছে, তাহলে আমার একটা টিম দিয়ে না হয়তো আমার 5টা টিম লাগবে। তো 5টা টিমের জন্য আমার এতগুলো মানুষ লাগবে, এতগুলো রিসোর্স লাগবে, এতগুলো ইকুইপমেন্ট লাগবে, সেটা কিন্তু আপনি এস্টিমেট করতে পারছেন। ডাটা অ্যানালাইসিসে আমরা সাধারণত অল্টারনেট অ্যানালাইসিস করি, এই স্কিল লেভেলের লোক নিব নাকি ওই লেভেলের, হাতে করব নাকি মেশিনে করব। হাতে করলে এক ধরনের রিসোর্স হবে, মেশিনে করলে তো মেশিন হবে। সো আমরা অল্টারনেট অ্যানালাইসিস করছি। সফটওয়্যার আমাদের অনেক হেল্প করে, সেই জন্যই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আপনার একটা টুল, এবং মিটিং করে কিন্তু আমরা ফাইনালাইজ করছি। সো আমাদের টুলসগুলো আমি আবার বলি, যদিও এগুলো এখন আপনার মোটামুটি জানা হয়ে গেছে, আরেকবার বলি। এক্সপার্ট জাজমেন্ট, বটম আপ এস্টিমেটিং, অ্যানালগাস এস্টিমেটিং, প্যারামেট্রিক, ডেটা অ্যানালাইসিস, পিএমআইএস, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং মিটিং। সো আমরা আউটপুট ডিসকাস করব নেক্সট ভিডিওতে, সাথে থাকুন। আমরা ছিলাম এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স প্রসেসে। আমরা ইনপুট ডিসকাস করেছি, টুলস টেকনিকগুলো ডিসকাস করলাম, ওই যে অ্যানালগাস, প্যারামেট্রিক, পিএমআইএস এগুলো। আর এখন আমরা চলে আসলাম আউটপুটে। আউটপুট কি কি আছে? রিসোর্স রিকোয়ারমেন্ট, ওই যে ডিউরেশনের সময় এরকম ছিল যে ডিউরেশন কত হবে, ডিউরেশনের এস্টিমেট, বেসিস অফ এস্টিমেট একই রকম। তো আপনার রিসোর্স কি কি লাগবে, হিউম্যান রিসোর্স অ্যাক্টিভিটি, প্রতিটা অ্যাক্টিভিটির এগেইনস্টে কতজন মানুষ লাগবে, কি ইকুইপমেন্ট লাগবে, কি ম্যাটেরিয়াল লাগবে, এগুলো আপনি পেয়ে যাচ্ছেন। সেকেন্ড আউটপুট হচ্ছে বেসিস অফ এস্টিমেট, কিসের উপর আপনি বেস করে বলছেন যে আমার 5 জন লোক লাগবে অথবা এতগুলো মেশিন লাগবে, সেই বেসিসটা কিন্তু আপনার সাথেই থাকতে হবে। আদারওয়াইজ যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে অথবা হয়তো স্পন্সর জিজ্ঞেস করলো এত মানুষ লাগবে কেন, এত ইকুইপমেন্ট লাগবে কেন, তখন আপনি বলতে পারবেন যে ওকে এটাকে ডিসকাস বলা হয়েছে, আমাদের সময় কম, হয়তো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে আমাদের এতদিন 15 দিন দিতে পারছি না, আমাদের 7 দিনের মধ্যে যেহেতু করতে হচ্ছে, অতএব আমাদের হয়তো রিসোর্স বাড়িয়ে দিতে হচ্ছে, এই জন্য আমরা এটা করেছি। তো আপনার বেসিসটা কি সেটা আপনি লিখছেন। রিসোর্স ব্রেকডাউন স্ট্রাকচার, আপনি যেমন অর্গানাইজেশনাল ব্রেকডাউন স্ট্রাকচার পেয়েছেন, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার পেয়েছেন, এরকম রিসোর্স ব্রেকডাউন স্ট্রাকচার নাম শুনলেই আপনি বুঝতে পারছেন যে একটা ব্রেকডাউন মানে অর্গানোগ্রামের মতো একটা জিনিস আপনি দেখতে পাবেন, শুরুতে একটা, তারপরে 4টা 5টা, তারপরে আরো ব্রেকডাউন, রাইট? সেখানে কি থাকে সাধারণত রিসোর্স ব্রেকডাউন স্ট্রাকচারে আপনি থাকে প্রজেক্ট। ধরেন আপনি একটা কেক বেক করবেন, বেকিং, মানুষ আপনার, তার মানে হিউম্যান রিসোর্স কয়জন লাগবে, তার মানে আপনার প্রজেক্টের হিউম্যান রিসোর্স কোন লেভেলের কয়জন লাগবে এটা আপনি লিখলেন, ইকুইপমেন্ট কি কি লাগবে সেটা আপনি তার আন্ডারে দিলেন, এবং ম্যাটেরিয়াল কি কি লাগবে তার আন্ডারে দিলেন। বেকিং এ কেকে আমাদের মানুষ কি লাগে, স্কিল হয়তো একজন লাগে যে বেকটা করবে, কাউকে হয়তো পারচেজিং এর জন্য পাচ্ছেন, তারা তো স্কিল দরকার নাও হতে পারে। দেন আপনার ইকুইপমেন্ট কি কি লাগে, ওভেন, মিক্সার লাগছে। দেন আপনার ম্যাটেরিয়ালে ফ্লাওয়ার, কোকো পাউডার, এগ, এগুলো দরকার হচ্ছে, রাইট? সো এটাকে আপনি আর রিসোর্স ব্রেকডাউন স্ট্রাকচারে ফেলে নিলেন। নেক্সট আউটপুট হচ্ছে প্রজেক্টের ডকুমেন্ট আপডেট। সো এটা অন্যান্য যে কোনো প্রসেসের মতোই, আপনি যখন এই কাজটা করতে যাবেন বিভিন্ন ডকুমেন্ট আপনার আপডেট হতে পারে, চেঞ্জ হতে পারে, যেমন অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট, অ্যাজাম্পশন লগ, লেসন লার্ন, রেজিস্টার, এটসেট্রা। তো এটাই ছিল আমাদের 4টা আউটপুট, রিকোয়ারমেন্ট, আপনার রিসোর্স রিকোয়ারমেন্ট, বেসিস অফ এস্টিমেট, রিসোর্স ব্রেকডাউন স্ট্রাকচার এবং কিছু প্রজেক্টের ডকুমেন্ট আপডেট। থ্যাংক ইউ সো মাচ।
আমরা এখন চলে আসলাম কমিউনিকেশন ম্যানেজমেন্টে। কমিউনিকেশন ম্যানেজমেন্টে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোর কাজ কি মেক শিওর করা যে আপনি কমিউনিকেশনটা প্রপারলি প্ল্যান করেছেন। বিকজ কমিউনিকেশন আপনারা তো জানেনই অলরেডি যে একজন প্রজেক্ট ম্যানেজারের 90% বেশি টাইম স্পেন্ড হয় কমিউনিকেশনে। তো কমিউনিকেশনটা যাতে যদি প্রপারলি হয় তার প্রজেক্টও ভালোভাবে ম্যানেজ হবে, স্টেক হোল্ডার ভালোভাবে ম্যানেজ হবে। তো কমিউনিকেশনটাকে প্রপারলি প্ল্যান করতে হবে, অ্যাজ পার প্ল্যান কমিউনিকেট করতে হবে, উইচ ইজ ম্যানেজ কমিউনিকেশন। এবং কমিউনিকেশনটা অ্যাজ পার প্ল্যান হচ্ছে কিনা সেটা চেকও করতে হবে, যেটা হচ্ছে মনিটর কমিউনিকেশন। আজকে আমরা যেহেতু এখন প্ল্যানিং এর প্রসেসগুলোতে আছি, এখন চলে আসবো প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্টে। প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্রসেসের কাজ হচ্ছে মেক শিওর করা যে আপনি রাইট ফরম্যাটে, রাইট টাইমে, উইথ রাইট ইম্প্যাক্ট প্রজেক্টের কমিউনিকেশন গুলো করছেন। তার মানে প্রজেক্টের কমিউনিকেশন কে করবে, কখন করবে, কোথায় করবে, কিভাবে করবে, এই জিনিসগুলো আপনার প্ল্যান করা দরকার, রাইট? তো এই জন্য আপনার ইনপুট গুলো কি কি? প্রজেক্ট চার্টার, সব প্রসেসেই মোটামুটি দেখছেন, চার্টার দেখলে বোঝা যায় কারা কারা স্টেক হোল্ডার আছে, কিভাবে কমিউনিকেট করতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, রিসোর্স ম্যানেজ করতে গেছেন, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যান, এঙ্গেজমেন্ট প্ল্যান যখন করছেন, ওখান থেকেই কিন্তু আপনি বুঝছেন, ও আচ্ছা এই স্টেক হোল্ডারকে সবসময় আমার আপডেটেড রাখতে হবে, ওকে তো আমার রেগুলার উইকলি একটা আপডেট দেওয়া জরুরি, ওকে তো আমার মাসে একবার দিলেও হয়। সেটা যখন আপনি এঙ্গেজমেন্টটা যখন প্ল্যান করেছেন, তখন কিন্তু অটোমেটিক কমিউনিকেশন প্ল্যানের ব্যাপারেও আপনার একটা আইডিয়া চলে এসেছে। প্রজেক্টের কিছু ডকুমেন্ট যেমন রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, স্টেক হোল্ডারের যে রেজিস্টারটা আপনি করেছেন, কোন প্রসেস গ্রুপে করেছেন মনে আছে? আইডেন্টিফাই স্টেক হোল্ডার ইনিশিয়েটিং এ। তো ওইটা দেখেই তো আপনি কমিউনিকেশন করবেন যে আচ্ছা কাকে কাকে আমার কোন রকম কমিউনিকেশনে রাখতে হবে। সো এটা একটা ইনপুট। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমাদের সবসময় প্ল্যানিং এর প্রসেসগুলোতে ইনপুট তো আছেই, কারণ আপনার অর্গানাইজেশনের কালচার কি, পলিসি কি, প্রসিডিওর কিরকম, পার্সোনাল কিভাবে অ্যাডমিনিস্ট্রেট হয়, স্টেক হোল্ডার বা কিরকম অবস্থা আপনার অর্গানাইজেশনের, সেগুলোর উপর বেস করেই কিন্তু আপনি কমিউনিকেশনের প্ল্যান করেন। আর আছে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। আপনার যদি কমিউনিকেশনের জন্য কোনো পলিসি থাকে, প্রসিডিওর থাকে, আপনার যদি এথিক্স বা কিছু সিকিউরিটির ব্যাপার থাকে যে আমার এই প্রজেক্টের কমিউনিকেশন আমি বাইরের কাউকে করতে পারবো না, এরকম ঘটনাও কিন্তু থাকতে পারে, পলিসি থাকতে পারে যে এটা আমি কমিউনিকেট করতে পারি একে, এটা পারি না। তো এগুলি কিন্তু আপনাকে গাইড করবে। তো আমরা ইনপুটগুলো ডিসকাস করলাম, টুলস টেকনিক ডিসকাস করবো নেক্সট ভিডিওগুলোতে। থ্যাংক ইউ। প্ল্যান কমিউনিকেশন প্রসেসে ছিলাম, আমরা ইনপুটগুলো ডিসকাস করেছি। টুলস টেকনিকগুলো কি হতে পারে? এক্সপার্ট জাজমেন্ট, রাইট? কমিউনিকেশনের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, কমিউনিকেশনের টেকনোলজি কি, কমিউনিকেশনের মডেল, দেন কমিউনিকেশনের মেথড, ইন্টারপার্সোনাল আর টিম স্কিল, ডেটা রিপ্রেজেন্টেশন এবং মিটিং, এগুলো হচ্ছে আপনার টুলস টেকনিক। একে একে বলে যাই। এক্সপার্ট জাজমেন্ট, আপনার আগের যদি এই ধরনের প্রজেক্ট করার এক্সপিরিয়েন্স থাকে, ধরেন এটাই ফার্স্ট টাইম, এই ধরনের প্রজেক্টে আমরা আর আগে কখনো করিনি, এটাই একদম, তখন দেখা যাবে আপনি একভাবে মানে কমিউনিকেশন প্ল্যান করাটা আপনার জন্য টাফ হচ্ছে। বাট আগে যদি আমাদের এই ধরনের প্রজেক্ট করার এক্সপিরিয়েন্স থাকে, আমি তো জানি আচ্ছা ঠিক আছে এই রকম লোক হলে কমিউনিকেশনটা এইভাবে করতে হবে, বা এইভাবে কমিউনিকেট করলে আমার প্রজেক্টের স্টেক হোল্ডারের এঙ্গেজমেন্টটা বেটার হবে। তো এক্সপার্ট জাজমেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট। কমিউনিকেশনের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, আপনার প্রজেক্ট ধরেন এমন একটা ছোট প্রজেক্ট যে 5 জন মিলেই হয়ে যাচ্ছে, তখন কিন্তু কমিউনিকেশনের চ্যানেল অনেক কম। ধরেন 2 জন মানুষ আমরা কমিউনিকেট করছি, চ্যানেল কয়টা? একটা, আমি কথা বলি উনি শুনে, উনি কথা বলে আমি শুনি, চ্যানেল একটাই। 2 জন মানুষ যদি হয় তাহলে কমিউনিকেশন চ্যানেল একটা, 3 জন হলে 3টা, 4 জন হলে ডিফারেন্ট। আপনি গুনবেন কিভাবে? এটা আসলে একটা আইডিয়া দেওয়ার জন্য যে আপনার যত আপনার অর্গানাইজেশনের প্রজেক্টে আপনার টিম মেম্বার বেশি হবে বা স্টেক হোল্ডার বেশি হবে, তত আপনার কমিউনিকেশনের চ্যানেল বেশি হবে এবং আপনার তত বেশি কিন্তু প্ল্যানিং এ ফোকাস করতে হবে। তো আপনার চ্যানেল অ্যানালাইসিসের ফর্মুলা হচ্ছে n * n-1 ডিভাইডেড বাই 2। n হচ্ছে নাম্বার, ধরেন আপনার স্টেক হোল্ডার আছে 5 জন, আমি জাস্ট সিম্পল एग्जांपल দিচ্ছি। n হচ্ছে 5 ইনটু n-1 মানে হচ্ছে 5 - 1 মানে 4, 5 * 4 ডিভাইডেড বাই 2, রাইট? তার মানে আপনার কমিউনিকেশনের চ্যানেল হচ্ছে 10টা। এইভাবে আপনি ক্যালকুলেট করবেন, এই জিনিসটা আসতে পারে, রাইট? ওকে, নেক্সট প্রসেস টুলসে চলে যাই। আমরা ফার্স্টে কি ডিসকাস করলাম? এক্সপার্ট জাজমেন্ট, দেন আমরা কমিউনিকেশন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা দেখলাম, আমরা একটা ফর্মুলা ডিসকাস করলাম। এখন চলে আসি কমিউনিকেশন টেকনোলজিতে। আপনার প্রজেক্টের টিম মেম্বার কেমন আছে, আপনার আর্জেন্সিটা কি, যে কমিউনিকেশনের রিকোয়ারমেন্ট আমার সবসময় একদম আর্জেন্টলি কমিউনিকেট করতে হবে, আজকের রিপোর্ট আমার আজকেই লাগে, সেটা বেস করে হয়তো অন্য একটা ডিসিশন হয়, তখন দেখা যাবে যে আপনি কিন্তু আগের মতো চিঠি কোরিয়ার করলেন, কালকে গিয়ে পৌঁছালো, এটা তো হবে না। তার মানে আপনার তখন খুব ফাস্ট কমিউনিকেশন প্ল্যান করতে হবে। ইজ অফ ইউজ, আপনি কোন ধরনের এনভায়রনমেন্টে প্রজেক্ট রান করছেন, সবকিছুর উপর বেস করেই কিন্তু আপনি টেকনোলজি ডিসাইড করতে পারছেন এবং কারা আছে আপনার টিমে। কমিউনিকেশনের মেথড, কমিউনিকেশনের মেথড না মডেল। কমিউনিকেশনের মডেলটা আমরা মোটামুটি আগেও জানি। আমি ধরেন আপনাদের কথা বলছি, আমার যে ভাষা, আমি একটা জিনিস আপনাকে যখন বলার চেষ্টা করছি, মানে আমার একটা আইডিয়া আছে, আমি ধরেন বললাম যে আপনি ওখানে যান, আমি আইডিয়া বলছি, সেটাকে আমি আমার যে আইডিয়াটা সেটাকে আমি কনভার্ট করছি একটা ল্যাঙ্গুয়েজে। এই যে আপনি ওখানে যান, আমি যাকে বললাম সে কিন্তু শুনলো, সে শোনার পরে সেটাকে সে ডিকোড করে নিচ্ছে, তার আইডিয়াতে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে কমিউনিকেশনের মডেল। তার মানে থাক থেকে কে এনকোডিং, আইডিয়া থেকে এনকোডিং করে ভাষায়
নেওয়া হলো, ট্রান্সমিশন হলো, সে ওটা শুনলো, শোনার পরে নিজে ডিকোড করে নিল, ডিকোড করে আবার আইডিয়াতে চলে আসলো, রাইট? সো আমরা মডেল নিয়ে ডিসকাস করলাম, বাকি টুলস গুলো আমরা ডিসকাস করবো নেক্সট ভিডিওতে, সাথে থাকুন। আমরা ডিসকাস করছিলাম টুলস টেকনিক নিয়ে, প্ল্যান কমিউনিকেশনের। আমরা এক্সপার্ট জাজমেন্ট ডিসকাস করেছি, কমিউনিকেশনের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস নিয়ে ডিসকাস করেছি, দেন কমিউনিকেশনের মডেল, আইডিয়া থেকে এনকোডিং করে দেন ট্রান্সমিট করছি, ট্রান্সমিটের পরে ডিকোডিং হচ্ছে, দেন আবার আইডিয়াতে কনভার্ট হচ্ছে, আরেকজন যে রিসিভ করছে সেটা আমরা ডিসকাস করলাম। এখন চলে আসি কমিউনিকেশন মেথডে। কমিউনিকেশনের মেথড কি কি হতে পারে? আমরা অনেক সময় দেখা যায় কমিউনিকেট যখন করছি ইন্টারেক্টিভ কমিউনিকেশন প্ল্যান করি, তাই না? যে মিটিং হবে অথবা আমরা একটা ইন্টারেক্টিভ কল অ্যাটেন্ড করবো, মানে ভিডিও থাকবে, কথাবার্তার সাথে সাথে হবে। তো সেগুলো হচ্ছে ইন্টারেক্টিভ, আমরা যখন কথা বলছি তখনই আমরা ফিডব্যাক পেতে পারি। পুশ কমিউনিকেশন হতে পারে আপনি ইনফরমেশন দিয়ে দিলেন, সাথে সাথে আপনি রেসপন্স হয়তো চাচ্ছেন না, সেটা কি ধরনের হতে পারে? হয়তো আপনি মেল পাঠিয়ে দিলেন, মেলে রিপ্লাই দিল, তবে ভদ্রতা হচ্ছে অ্যাকনোলেজ করে যে ওকে আই হ্যাভ রিসিভড ইউর মেল, ওইটা তো আবার এগ্রি করতে হবে, নট নেসেসারি। পুশ কমিউনিকেশন মানে আপনি কিছু একটা ইনফরমেশন দিয়ে দিলেন, সাথে সাথে রিপ্লাই পাচ্ছেন না। মাঝে মাঝে আপনার প্রজেক্টে আপনি ফুল কমিউনিকেশনও প্ল্যান করতে পারেন, আপনি হয়তো কোথাও একটা ইনফরমেশন আপলোড করে দিলেন, সে লগ ইন করে হয়তো ডাউনলোড করে নিল, এই টাইপের কমিউনিকেশনও কিন্তু আমরা প্ল্যান করি। সো ইন্টারেক্টিভ হতে পারে, পুশ হতে পারে, ফুল হতে পারে। আমরা সাধারণত কমিউনিকেশনগুলো কিরকম করি? ফর্মাল রিটেন করি, যে আমি চার্টা লিখছি অথবা আপনি কোনো একটা ডকুমেন্ট দিচ্ছেন, ফর্মালি লিখছেন। ইনফর্মালি আমরা হয়তো চ্যাটিং এর মধ্যে বলে দিচ্ছি আচ্ছা এটা কি করা হয়েছে, সে হয়তো রিপ্লাই দিয়ে দিল। ইনফর্মাল রিটেন কমিউনিকেশনও কিন্তু আমাদের প্রজেক্টে হয়। ফর্মাল ভার্বাল হয়, আমরা হয়তো স্পন্সরকে অথবা সিনিয়র লিডারশিপ টিমকে যখন রিপোর্ট করি তখন ফর্মালি ভার্বাল একটা রিপোর্ট করছি, সেটা ফর্মাল ভার্বাল কমিউনিকেশন হয়। মাঝে মাঝে দেখা হলো এই প্রজেক্টের কি অবস্থা আছে, ঠিক আছে, ভালো হয়েছে, এটা ইনফর্মাল ভার্বাল। সো এই ধরনের আমাদের কমিউনিকেশন হতে পারে। আমরা টুলস নিয়ে ডিসকাস করছিলাম, কমিউনিকেশনের মেথড ডিসকাস করলাম, দেন আমাদের আছে ইন্টারপার্সোনাল এন্ড টিম স্কিল। আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার কি রকম স্কিল আছে যে আপনার টিম মেম্বারকে ম্যানেজ করার, সেটাও আপনি প্ল্যান করছেন যে কমিউনিকেশনের কি ধরনের স্টাইল হবে, পলিটিক্যাল কালচারাল অ্যাওয়ারনেস, এগুলো আপনার এখানে ইনপুট মানে টুলসের মধ্যে অ্যাড হয়। ডেটা রিপ্রেজেন্টেশনে আমার স্টেক হোল্ডার, আপনাদের মনে আছে স্টেক হোল্ডারের একটা ম্যাট্রিক্স আছে যে কে কোন স্টেক হোল্ডার আমাদের কোন অবস্থায় আছে। কেউ আছে হয়তো রেজিস্ট্যান্ট, আমার তাকে সাপোর্টার করতে হবে। সো এই যে স্টেক হোল্ডারের যে এঙ্গেজমেন্টের ম্যাট্রিক্স আছে সেটাও কিন্তু আমাদের টুলস হিসেবে কাজ করে। তো আমি যদি চাই যে আচ্ছা উনি এখন রেজিস্ট্যান্ট আছে, ওনাকে আমরা এখন সাপোর্টার করবো, আচ্ছা আর সাপোর্টার না হোক নিউট্রাল করি, তাহলে তো আমার কিছু কিরকম কমিউনিকেশন করলে বেটার হবে সেটাই আমরা প্ল্যান করবো, তাই না? সো এটা একটা টুলস। মিটিং তো করছি আমরা, মিটিং করে সাধারণত ডিসকাস করি কি ধরনের কমিউনিকেশন হবে, আমরা কি উইকলি মিটিং করব নাকি মান্থলি মিটিং করব। সো আমরা মিটিং এর মধ্যে ডিসকাস করেই এটা কমিউনিকেশন গুলো প্ল্যান করি। সো আউটপুট নিয়ে ডিসকাস করব নেক্সট ভিডিওতে, সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা কমিউনিকেশন প্ল্যানের ইনপুট ডিসকাস করেছি, টুলস টেকনিক ডিসকাস করেছি, অনেক কিছু কিন্তু আপনারা কভার করেছেন। কি কি এক্সপার্ট জাজমেন্ট, কমিউনিকেশনের ওই যে ফর্মুলাটা n × n-1/2 এটা দেখেছেন, কমিউনিকেশনের মডেল, আইডিয়া এনকোড করলাম, ট্রান্সমিট করলাম, সে আবার ডিকোড করলো, এই যে মডেলটা ডিসকাস করলাম আমরা। মেথড কি হবে, পুশ নাকি পুল নাকি ইন্টারেক্টিভ, ফর্মাল কমিউনিকেশন, এগুলো সবকিছু আমরা ডিসকাস করেছি। সো এগুলো সবকিছু আপনি প্ল্যান করে আউটপুট হিসেবে কি পাচ্ছেন? কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। কখন কমিউনিকেট হবে, কিভাবে কমিউনিকেশনটা হবে, কারা কারা থাকবে, কার কমিউনিকেশনকে কতটুকু আপনি অথরাইজ করছেন, কোন কমিউনিকেশন ধরেন একটা মিটিং, এই মিটিং এর জন্য কাকে আপনি রেসপন্সিবল করছেন, কে মিটিং মিনিটস পাঠাবে, এই মিটিংটা কি উইকলি হবে নাকি মান্থলি হবে, এই মিটিং এর মধ্যে কারা কারা থাকবে। কমিউনিকেশনে এই জিনিসগুলো আপনার প্ল্যান করতেই হবে, বিকজ অনেক সময় দেখা যায় আপনার স্টেক হোল্ডার কমিউনিকেট করেছেন, এই জন্য অনেক স্টেক হোল্ডার বিরক্ত, কেন আপনি আমাকে এত মেল পাঠাচ্ছেন, আমি তো আসলে চাচ্ছি না। আবার আপনি যখন একটা কমিউনিকেশন করছেন না, তখন আবার আরেকজন স্টেক হোল্ডার হয়তো বলতে কি আপনি কমিউনিকেশন করছেন না, আমাকে তো কোনো মেল পাঠান, আমাকে ইম্পর্টেন্ট না। সেটা আগে থেকে সর্ট আউট হয়ে যাওয়াটা বেটার, যে আপনার কোন কমিউনিকেশনটা কার জন্য, কাকে আপনার রাখতেই হবে, কাকে বাদ দিলেও হবে। তো তার সাথে ডিসকাস করেই হয়তো আপনি কমিউনিকেশন প্ল্যানটা করছেন। প্রজেক্ট ম্যানেজমেন্টের প্ল্যানের কিছু আপডেট হতে পারে। স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট প্ল্যান, কমিউনিকেশন প্ল্যান করতে গিয়ে দেখলেন যে না আমি যে আগে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট প্ল্যান করেছিলাম সেটা, অথবা অন্যান্য ডকুমেন্টগুলো আমার আপডেট হতে পারে। তো প্রজেক্টের প্ল্যান আপডেট এবং প্রজেক্টের ডকুমেন্ট আপডেট, তো এগুলোই হচ্ছে আমাদের এই প্রসেসের আউটপুট। So thank you for staying with us.